আমরা আজকে রাতেরকালীন ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গতকালকে পরীক্ষা নিয়েছিলাম, যেহেতু সামনে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। তো সেক্ষেত্রে আমরা যারা এই আইনকে জানার আগ্রহ প্রকাশ করি, তাদের যে পরীক্ষাটা আমি গতকালকে নিয়েছি সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা দেখেছি যে সবাই কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে নাই। এটা একটা বিষয়। আসলে আমি একটা গ্রুপে লিখতেছিলাম এতক্ষণ। তো সেটা হলো, আমার একটা গ্রুপ আছে, গ্রুপটার মধ্যে আমি একাই অ্যাডমিন। সেখানে অনেক উচ্চ পদস্থ, উচ্চ বলতে একেবারে উচ্চ, যেটা বাংলাদেশের সর্বোচ্চ পদের যেনারা মানে সরকারি কর্মকর্তা আছেন, ওনারাও আমার এই গ্রুপে আছেন। আমি ওটার অ্যাডমিন একাই। তো ওখানে যে কোনো একজন সিনিয়র ব্যক্তির আমি একটা মতামতের উত্তর দিচ্ছিলাম। তো আমরা উত্তর দিতে পারি, কিন্তু লিখতে পারি না। মনের মধ্যে আমাদের লুকিয়ে থাকে। তো আসলে বিষয়টা আমি এই জন্য কথা বলছি যে একজন ছাত্র তখনই ভালো রেজাল্ট করবে যখন কিনা সে পরীক্ষা তার মেধাটাকে যাচাই করবে। আসলে আমরা এগুলো ভুলে যাব, বিভেদ ভুলে গিয়ে আমরা পড়াশোনাটাকে এমন ভাবে দেখবো যাতে আমাদের আহ, পরীক্ষা কাজে লাগে। তো আমরা এটা আসলে করি না। যেমন আমি অনেক অনুরোধ করলাম যে আমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করব, সবাই কিন্তু করে নাই। একটা বিষয়। তো আসলে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। শিখতে হবে এই কারণেই যে আমরা কখনো শত্রু বা পরীক্ষা বা অপোনেন্ট যারা, কোনো প্রতিদ্বন্দ্বীকে কখনো দুর্বল ভাবতে হয় না। তো পরীক্ষার প্রশ্ন আমি দিলাম, আমাদের অনেকে মনে করলো যে না, এটা আসলে এগুলো প্রশ্ন একেবারে সহজ। আসলে কিন্তু সহজ না। আজকে আমরা যদি প্রথমে আলোচনা করতে যে আজকের প্রেক্ষাপট, আমাদের অনেক সিনিয়র কর্মকর্তাগণ বিভিন্ন হত্যা মামলার সাথে জড়িত হয়ে গেছেন, আগামীতে আরো হবেন। যে সকল ঘটনা আছে সে সকল ঘটনার প্রেক্ষিতে ওনারা মামলার আসামি হয়ে গেছে। ওনারা কি গুলি করেছিলেন? ওনারা গুলি করেননি। আচ্ছা, ভালো কথা। তাহলে ওনারা কিভাবে জড়িত হলো? ওনারা নির্দেশদাতা। আসলে নির্দেশদাতা কি আহ আইনে কোথাও ধারা আছে নির্দেশদাতা? ওইভাবে নাই। তাহলে কি হবে এটা? প্ররোচনা বা সহায়তা। অর্থাৎ এই যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, এটি ওনাদের অপরাধ, ওনাদেরকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। আমি যতটুকু জানি সেটা হলো প্ররোচনা এবং সহায়তা। অর্থাৎ এই নির্দেশদাতাটাও কিন্তু একটা প্ররোচনার মধ্যে। তো আমরা যদি দেখি যে প্ররোচনা কাকে বলে বা সহায়তা বলতে কি বোঝে, আমরা সবাই জানি যে পেনাল কোডের 107 ধারার মধ্যে বলা আছে প্ররোচনা বা সহায়তা কাকে বলে। তো প্রথমে যদি দেখি যে কোনো ব্যাপারে সহায়তা প্রদান বলছে, কোনো ব্যক্তি কোনো ব্যাপারে সহায়তা দান করেছে বলে তখনই গণ্য হবে যখন সেই ব্যক্তি, তার মানে একজন ব্যক্তি কোনো ব্যাপারে সহায়তা দান করেছেন বলে তখনই গণ্য হবে। প্রথমত বলছে কোনো ব্যক্তিকে উক্ত ব্যাপারে প্ররোচনা দেয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে যে অপরাধটা সংঘটিত হয়েছে সেই ঘটনা সম্পর্কে তাকে প্ররোচনা দেওয়া হয়েছে, তাহলে ধরে নিতে হবে যে ওই ব্যক্তিটা অপরাধ সংগঠনে সহায়তা করেছে। দ্বিতীয়ত, উক্ত কাজটি করিবার জন্য কোনো ব্যক্তির বা ব্যক্তিদের সহিত কোনো চক্রান্তে লিপ্ত হয়েছে, যার ফলে চক্রান্ত অনুসারে কোনো কাজ করা হয় কিংবা কোনো কাজ করা হইতে বেআইনি ভাবে বিরত থাকা হয় এবং উক্ত কাজ করিবার জন্যই তাহা করা হয়। বক্তব্যটা হলো যে এমন একটা চক্রান্ত করা হয়েছে, চক্রান্তের ফলে যে কাজটি অনুষ্ঠিত হয়েছে এবং যে কাজের জন্য এটি করা হয়েছে, বা এই চক্রান্তের কারণে একটা কাজ করা, আইনগতভাবে যে কাজটা করা দরকার সেটা না করে সেটা থেকে বিরত হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে ওই ব্যক্তিটা ওই অপরাধে সহায়তা করেছে। এরপরে বলছে কোনো কাজ করিয়া কিংবা বেআইনি ভাবে কোনো কাজ করা থেকে বিরত থাকিয়া উপযুক্ত কাজে ইচ্ছাপূর্বক সাহায্য করা, অর্থাৎ যে কাজ করার জন্য বলা হয়েছে সেই কাজ করা থেকে যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বিরত থাকেন, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটা উক্ত কাজে সহায়তা করেছেন।
আমাদের আজকে যে সিনিয়র কর্মকর্তাগণ কিংবা সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে মামলার আসামি হচ্ছেন, আসলে উনি তো হুকুমদাতা। হুকুমদাতা কাকে বলা হয়, বা ওনার ইন্ধন আছে, এটাও কিন্তু প্ররোচনা বা সহায়তার মধ্যেই পড়ে। তো আমাদেরকে জানতে হবে যে সহায়তা বা প্ররোচনা বলতে কি বুঝেন, বা অর্থাৎ কোন বিষয়টাকে প্ররোচনা বা সহায়তা বলা হয়ে থাকে। এখানে প্রথমে বলছে যে যদি কোনো ব্যক্তি কাউকে কোনো অপরাধ সংঘটিত করিবার উদ্দেশ্যে প্ররোচনা দেন, বা এমন একটি কাজ করিবার জন্য প্ররোচনা দেন, বলা আছে যে উক্ত কাজটি করিবার জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সহিত চক্রান্তে লিপ্ত হন। আসলে আমাদের এই পরীক্ষাতে, যারা পরীক্ষার্থী আমরা হই না কেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংজ্ঞাটা হলো প্ররোচনা, প্ররোচনা দাতা, বুঝতে হবে। তাহলে প্ররোচনা সম্পর্কে আমরা বুঝলাম প্যানাল কোডের 107 ধারা। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 108 ধারা আমরা দিয়ে দিই কিরকম, যে ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য প্ররোচিত করে, খ হত্যা করতে অস্বীকার করেন, এখানেও আমরা 108 ধারা দিয়ে দিই। আসলে বিষয়টি তা না। 108 ধারা একটা ব্যক্তি, 107 ধারা হলো কাকে বলে, কোন জিনিসটাকে প্ররোচনা বা সহায়তা বলা হয়ে থাকে। আর 108 ধারা হলো প্ররোচনা দাতা, অর্থাৎ একটা ব্যক্তি কোন ধরনের কাজ করলে তিনি প্ররোচনা, প্ররোচনাকারী অর্থাৎ প্ররোচনাকারী, প্ররোচনা দাতা হিসেবে তিনি দোষী সাব্যস্ত হবেন, আর তার অপরাধটা প্ররোচনা, মানে এই প্ররোচনাকারী হিসেবে গণ্য হবে তার কাজটা। অর্থাৎ একজন ব্যক্তির কথা বলা হয়েছে, একটা ব্যক্তি কোন ধরনের কাজ করলে সেই ব্যক্তি নিজেই প্ররোচনাকারী বা সহায়তাকারী, যেটাকে আমরা বলি ইন্ধনদাতা হিসেবে গণ্য হবে। ইন্ধনদাতা, যেমন এই প্যানাল কোডের 108 ধারায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করিতে সাহায্য করে, কিংবা এমন একটি কাজে সাহায্য করে যে কাজটি সাহায্যকারীর মতোই একই উদ্দেশ্য লইয়া, বা একই জ্ঞানের ভিত্তিতে যে ব্যক্তি আইন অনুসারে প্রাপ্ত ক্ষমতা বলে উহা করিতে সক্ষম, সে ব্যক্তি করিলে অপরাধ হইত, তাহলে প্রথমত ব্যক্তি অপরাধ করিতে সাহায্য বা প্ররোচনা দান করিয়াছে বলিয়া গণ্য হইবে। তার মানে কি, কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করিতে সাহায্য করে, কিংবা এমন একটি কাজ করিতে সাহায্য করে যে কাজটি সাহায্যকারীর মতোই একই উদ্দেশ্য লইয়া। আহমেদ কে ভাই তুমি? আহমেদ কে? আহমেদ কি নাম? এই লোকটা কে আমাদের গ্রুপে আসছে? আহমেদ আইডি নাম্বার কে এটা, কেউ জানো তোমরা? একটু মা ফোন দিছিল তো স্যার, এই জন্য একটু মাকে ফোন দিলাম। আহমেদ কি নাম তোমার? স্যার আমি রুবেল। তোমার রুবেল, তোমার সাউন্ডটা বন্ধ করো না কেন? আর খেয়াল ছিল না তো। তো আমরা যে বিষয়টা আলোচনা করতেছি এখানে, আমরা যে প্ররোচনা দাতা বা এই ইন্ধন দাতা কাকে বলে, বা সাহায্যকারী কাকে বলে। তো প্যানাল কোডের 107 ধারায় আমরা যেটা দেখলাম, যে কোন কাজটাকে সাহায্যকারী কাজ হিসেবে গণ্য করা হবে, কোন কাজটাকে প্ররোচনা হিসেবে গণ্য করা হবে। আর 108-এ বলছে প্ররোচনা দাতা, অর্থাৎ একজন ব্যক্তি কোন ধরনের কাজগুলো করলে সেই ব্যক্তি প্ররোচনা দাতা হিসেবে দায়ী হবেন বা দোষী সাব্যস্ত হবেন। যাক, দোষী সাব্যস্তের বিষয়টি যদিও বিজ্ঞ আদালতের বিষয়। তো এখানে এই প্ররোচনা দাতা এবং প্ররোচনা, এখানে প্যানাল কোডের 107 ধারা হলো প্ররোচনা বা সহায়তার কথা বলা হয়েছে, আর 108 ধারায় বলা হয়েছে প্ররোচনা দাতা। তার মানে 107 ধারায় যে সকল কাজকে বলা হয়েছে, ওই সকল কাজ যদি কোনো ব্যক্তি করে থাকেন, তার মানে
ওই যে 107 উদাহরণগুলো দেয়া আছে, 107 উদাহরণ সম্পর্কে যদি কোনো ব্যক্তি প্ররোচনা দিয়ে থাকেন, সেই প্ররোচনা দাতার কিভাবে কাজটি করলে তিনি প্ররোচনা দাতা হিসেবে শনাক্ত হবেন, তারই ব্যাখ্যা দেওয়া হয়েছে 108 ধারায়। তো সেখানে বলছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করিতে সাহায্য করে, তার মানে সাহায্যের কথা বলা হয়েছে 7 ধারায়, কিংবা এমন একটি কাজে সাহায্য করে যে কাজটি সাহায্যকারীর মতোই একই উদ্দেশ্য লইয়া বা একই জ্ঞানের ভিত্তিতে যে ব্যক্তি আইন অনুসারে প্রাপ্ত ক্ষমতা বলে উহা করিতে সক্ষম, সেই ব্যক্তি করিলে অপরাধ হতো। তাহলে প্রথমত ব্যক্তি অপরাধ করিতে সাহায্য বা প্ররোচনা দান করিয়াছে বলিয়া গণ্য হইবে। এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত। সেখানে কি বলা আছে, এখানে আর একটা কথা বলা আছে, কোন কাজ করা হতে বেআইনি ভাবে বিরত থাকিয়া সাহায্য করা বা প্ররোচনা দান করাও একটি অপরাধ, যদিও প্ররোচনা দাতা স্বয়ং কাজটি করিতে বাধ্য নহে। প্ররোচনার অপরাধ প্রতিপন্ন হইবার জন্য যে কাজে প্ররোচনা দান করা হয়েছে, যথাযথই সে কাজটি সম্পূর্ণ হওয়া কিংবা কাজটির ফলে যে পরিণামের উদ্ভব হলে উহা অপরাধ তুল্য হয়, সে পরিমাণ উদ্ভূত হওয়া আবশ্যক, প্রয়োজন নয়। যাই হোক, এখানে অনেকগুলো এখানে ব্যাখ্যা দিয়েছে, কিন্তু উদাহরণ যেগুলো দিয়েছে, যেমন দেখো কি বলা আছে, ককে হত্যা করিবার জন্য ক খকে প্ররোচিত করে, খ হত্যা করিতে অস্বীকার করেন। তো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মনে করি যে এই প্রশ্নের উত্তরের মনে হয় 108 ধারা হবে। আসলে বিষয়টি কিন্তু তা না। এখানে বলছে যে আসলে ওই কাজটা, এখানে প্ররোচনা দাতা সে যাই হোক, সে একটা কাজ হত্যা করার জন্য একজনকে নির্দেশ দিল, যাকে নির্দেশ দিল সে অস্বীকার করলো, তো অস্বীকার করলে তো কোনো শাস্তিই নাই, কিন্তু না, পেনাল কোডের 108 ধারায় বলছে যে ওই ব্যক্তিটা কিন্তু প্ররোচনা দাতা। তার মানে যদি কোনো কাজ, তার প্ররোচনার ফলে কোনো কাজ অনুষ্ঠিত হয়, যদি নাও হয়, বা ওই কাজের ফলে যদি ভিন্ন কোনো কাজ অনুষ্ঠিত হয়, তাও কিন্তু এই প্ররোচনা দাতা অপরাধী। এটি হলো 108-এর মধ্যে উল্লেখ করা আছে। যেমন 108-এর মধ্যে অনেকগুলো কথা বলা আছে, আমরা ওইগুলোতে না যাই। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে আমাদের এই প্যানাল কোডের 107 এটা প্ররোচনা, 108 প্ররোচনা দাতা। তো আমাদের যে সকল অফিসারগণ আছেন, ওনারা আসলে এই প্ররোচনা দাতা হিসেবে আমার জানা মতে ওনারা এখানে অভিযুক্ত হয়েছেন। কি সাইফুল, তুমি মামলার কপি পেয়েছো? সাইফুল, রংপুর। না স্যার, এটা পাইনি। যাই হোক, আমরা এটা আলোচনা করলাম যে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই স্যার আমি সরকার। একটা কপি পাইছি স্যার, এটা কোন থানার আমি একটু দেখতে হবে। ধারা কি কি দিছে? স্যার আমি একটু দেখে জানাই স্যার। আচ্ছা, যাক, ওটা পরে জানাও, আমরা ওটা আলোচনা না করি। আমাদের দুটো পরীক্ষা হয়েছে। পরীক্ষা, কে কে পরীক্ষা দাও নাই আগে জানি নেই? রুহুল তো বাদ। পরীক্ষা দাও নাই কে কে? কে পরীক্ষা দাও নাই? আমি দেনি। তুমি দাও নাই। আর আজাদ দিয়েছো? আজাদ, সাইফুল, শীতল? জি স্যার, দিছি স্যার। স্যার। স্যার দিছি স্যার। দেখো, তোমাদের পরীক্ষা, তোমরা দিবা না দিবা তোমাদেরই সবকিছু। আমি হয়তো কিছু আলোচনা করি, এই একটা বিষয়। যাই হোক, আমরা এখন আলোচনায় যাচ্ছি। আমাদের গতকালকে আমরা এএসআই এবং এসআই, অর্থাৎ কনস্টেবল নায়ক থেকে এএসআই এবং এএসআই থেকে এসআই, যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তো আসলে এই সম্ভাব্য প্রশ্নের যে বিষয়টি, এখানে প্রথম প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে একজন পুলিশ অফিসারের করণীয় কি। অর্থাৎ প্রশ্নগুলো এভাবে করা হয়েছে যে একজন পুলিশ অফিসারের করণীয় কি। তার মানে এই প্রশ্নের বুঝতে গেলে প্রথম দেখতে হবে যে পুলিশ অফিসার কি দায়িত্ব পালন করবেন নিম্নবর্ণিত ঘটনার ক্ষেত্রে। প্রথমে বলা আছে, থানা হতে দূরবর্তী কোনো এলাকায় অপমৃত্যু সংক্রান্তে
মৃতদেহ প্রাপ্ত হয়ে তদন্ত কাজ 24 ঘন্টা অতিক্রান্ত করলো। তার মানে প্রশ্নটি হলো যে এখানে স্পষ্ট করে আমরা যদি কথাটা বলতে যাই, আমরা যদি ভালো করে বোঝাতে যাই, তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটি হলো যে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা তার এই অপমৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে যদি 24 ঘন্টা ঘটনাস্থলে অতিক্রান্ত করেন, তাহলে সেক্ষেত্রে এই মৃতদেহ এই অপমৃত্যুর বিষয়টি তদন্ত করতে গিয়ে 24 ঘন্টা যদি অতিক্রান্ত করেন, তাহলে তার করণীয় কি? আসলে ঘটনাটা হলো এরকমই যে একজন পুলিশ অফিসার তিনি অপমৃত্যু মামলার ঘটনা, তা আমরা বলছি কি যে দূরবর্তী কোনো এলাকায়। তো আসলে এটা এই পিআরবি যখন প্রণয়ন করা হয়েছে, তখন এটা তো আমাদের দেশের থানা একেবারে কম ছিল, জেলা ছিল সামান্য কয়েকটি। তো সে কারণে অনেকগুলো ছিল, এখন তো অনেক কাছাকাছি হয়ে গেছে, এখন আর এরকম নাই, কিন্তু এগুলো পরিবর্তন হয়নি। যাই হোক, থানা থেকে দূরবর্তী কোনো এলাকায় অপমৃত্যু সংক্রান্তে মৃতদেহ প্রাপ্ত হয়ে চব্বিশ ঘন্টা তদন্ত কাজ 24 ঘন্টা অতিক্রান্ত করলো। তার মানে এখন সাব ইন্সপেক্টরের করণীয় কি, বা তদন্তকারী কর্মকর্তা বা একজন পুলিশ অফিসার। তো অনেকে অনেক রকমের কথা বলবে যে আমি সেখানে ওই লাশ এটা করবো সেটা করবো, আসলে কিন্তু এটা বলা হয়েছে, বলা হয়েছে যে একজন পুলিশ অফিসার তিনি যে মৃতদেহ চুরতাল প্রস্তুত করতে গেছেন, এই চুরতাল প্রস্তুত করতে গিয়ে বা এই মামলার তদন্ত অপমৃত্যু ঘটনার তদন্ত করতে গিয়ে তিনি যদি 24 ঘন্টা অতিক্রান্ত করেন, তাহলে তাকে পিআরবি 299-তে উল্লেখ করা আছে, 99 গতে উল্লেখ করা আছে যে তিনি কি করবেন, এই সংক্রান্তে কেস ডায়েরি দাখিল করবেন। আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্ন কিন্তু উত্তর একেবারেই ছোট। কি আমার কথা কি বুঝতে পারছো তোমরা? অর্থাৎ কোন পুলিশ অফিসার যদি অপমৃত্যু সংক্রান্ত ঘটনা তদন্ত করতে গিয়ে 24 ঘন্টা অতিক্রান্ত করেন, তাহলে সেই পুলিশ অফিসারের করণীয় কি হবে? সেই পুলিশ অফিসার এই অপমৃত্যু মামলার তদন্ত সংক্রান্তে একখানা কেস ডায়েরি দাখিল করবেন। আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তার মানে তিনি কি করবেন? কেস ডায়েরি দাখিল করবেন। এটা কি সবাই লিখতে পারছো না পারো নাই? কি পারছি স্যার, লিখছি। আচ্ছা, কিভাবে লিখছো শীতল, বলো তো দেখি। স্যার আমি লিখছি, স্যার আলোচ্য প্রশ্ন অনুসারে একজন পুলিশ অফিসার থানা হতে দূরবর্তী কোনো এলাকায় অপমৃত্যু সংক্রান্ত মৃতদেহ প্রাপ্ত হয়ে তদন্ত কাজ 24 ঘন্টা অতিক্রান্ত হলে অথবা একদিনের বেশি হলে পিআরবি 299 বিধি, পিআরবি 299-গ বিধি মোতাবেক তিনি মামলার কেস মামলার ডায়েরি বা কেস ডায়েরি দাখিল করবে। যাক, রুল তুমি কি বিষয়টা বুঝতে পারছো? একটা প্রশ্ন আসছিল যে বুঝছি। ইন্সপেক্টরশিপে একটা প্রশ্ন আসছিল যে একজন পুলিশ সাব ইন্সপেক্টর তিনি একটা আহ, পার্বত্য এলাকায় একটা অপমৃত্যুর ঘটনা তদন্ত করতে গেলেন, তদন্ত করতে গিয়ে তিনি 24 ঘন্টার মধ্যে তিনি তদন্ত সমাপ্ত করতে ব্যর্থ হলেন, এক্ষেত্রে তার করণীয় কি? তো সেখানে উত্তরটা হবে যে এখানে কেস ডায়েরি দাখিল করবেন, এখানে অন্য কোনো ধারা বা অন্য কোনো আইন আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, না বোঝো নাই? জি স্যার। কারো কোনো মন্তব্য আছে এই প্রশ্ন সম্পর্কে? রাজলক্ষ্মী, তোমাদের প্রশ্ন যদিও না, তারপরেও বিষয়টা শুনে, বিষয়টা হলো যে বিষয়টা হলো যে একজন পুলিশ অফিসার তিনি অপমৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে 24 ঘন্টা অতিক্রান্ত, অর্থাৎ 24 ঘন্টা তদন্ত সমাপ্ত করতে পারেন নাই। তো বলছে সেক্ষেত্রে তাকে কেস ডায়েরি দাখিল করতে হবে। পরবর্তী প্রশ্ন, বেআইনি জনতা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও বেআইনি জনতার লোকজন ঘটনাস্থলে উপস্থিত দেখতে পেলেন, এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি? বক্তব্যটা হলো যে বেআইনি জনতা ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়া সত্ত্বেও যদি কোনো বেআইনি জনতার সদস্য তথায় অবস্থান করেন, তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? অর্থাৎ আমাদের প্রশ্নের উপরেই বলা আছে একজন পুলিশ অফিসারের করণীয় কি। এখন প্রশ্ন হলো, বেআইনি জনতা ছত্রভঙ্গ হবার আদেশ দেওয়া সত্ত্বেও
বেআইনি জনতার লোকজন ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখতে পাইলেন। তো এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এটা কোন ধারার প্রশ্ন এটা, শরীফুল? দুঃখিত, আহ সাইফুল। স্যার সিআরপিসি 128। সোহেল, এটা কোন ধারার প্রশ্ন? সিআরবিসি 128 স্যার। তাহলে আমরা লিখবো কিভাবে এই প্রশ্নটা? সিআরবিসি 128 দ্বারা উল্লেখ আছে, সিআরবিসি 127 দ্বারা মোতাবেক বেআইনি জনতা ছত্রভঙ্গের আদেশ দানের পরও যদি অবস্থান করি, সেক্ষেত্রে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যায়। যেমন 1, বেআইনি জনতাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ছত্রভঙ্গ করা যেতে পারে। বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তির সাহায্য নেওয়া যেতে পারে। বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করার জন্য শক্তি প্রয়োগ করা যেতে পারে। সাইফুল, এটা কি আর একটু ভালো করে লেখা যায়? স্যার আমি লিখছি সিআরপিসি 128 ধারায় উল্লেখ আছে, সিআরপিসি 127 ধারা মোতাবেক যাদেরকে ছত্রভঙ্গ আদেশ দেওয়া হয়েছে তাদের কর্তব্য হবে ছত্রভঙ্গ হওয়া। যদি তারা ছত্রভঙ্গ না হয়, কোথায় অবস্থান করে, তাহলে পুলিশ অফিসার তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে এবং প্রয়োজনীয় শক্তি ব্যবহার করতে পারবে ও বেসামরিক পুলিশ ব্যক্তির সাহায্য নিতে পারবে। অর্থাৎ একজন পুলিশ অফিসার সিআরপিসি 128 ধারা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। আসলে বিষয়টা হলো যে এখানে ঘটনাটা হলো যে বেআইনি জনতা ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়া সত্ত্বেও যদি বেআইনি জনতা ছত্রভঙ্গ না হয়ে তাতে অবস্থান করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? তাহলে উত্তরটা এটাই হলো, শুধুমাত্র সিআরপিসির 128 ধারার প্রশ্ন। তো সিআরপিসির 128 ধারায় লিখতে গেলে আমরা জানি সেখানে 27 ধারার কথাটি বলা আছে 128, অর্থাৎ সিআরপিসির 128 ধারায় উল্লেখ করা আছে যে সিআরপিসির 127 ধারার বিধান পালন করিবার পরও যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট তিনটি কাজ করতে পারবেন। একটি পারবেন কি? বেআইনি জনতায় অবস্থানরত ব্যক্তিদেরকে ছত্রভঙ্গ করিবার উদ্দেশ্যে বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারবেন। দ্বিতীয়ত কি করতে পারবেন? প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারবেন। 3 নম্বর কি করতে পারবেন? বেআইনি সহবাসে উপস্থিত ব্যক্তিদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটি হলো সঠিক উত্তর। এখানে আমি দেখলাম অনেকে পিআরবির 153 কি জানি হাবিজাবি দিয়ে ভর্তি করে দিলেন। আসলে এখানে সবই ঠিক আছে, আপনার 153 দিলেন, সবকিছু ঠিক আছে। এখন প্রশ্ন তো তা বলে নেই, এখানে বলছে বেআইনি জনতা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও যদি তারা অবস্থান করে, তাহলে পরবর্তীতে আপনার করণীয় কি? এখানে কিন্তু কথাটা বলা হয়নি যে আগ্নেয়াস্ত্র ব্যবহার। আমরা আসলে ভালো করে বুঝি নাই, তাই এটা আমাদের সমস্যা, আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের ক্লাসের সবাইকে আমরা একত্রিত করেছি এ কারণেই যে যাতে তারা প্রশ্নগুলো বোঝার চেষ্টা করে যে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ হবার আদেশ দেওয়া সত্ত্বেও যদি বেআইনি জনতার লোকজন তথায় উপস্থিত থাকেন, তাহলে এই বেআইনি জনতার ব্যক্তিদের প্রতি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন পুলিশ, সেটাই আমরা আলোচনা করলাম 128 ধারা। এখানে কি কারো কিছু বলার আছে? কারো কারো কিছু বলার থাকলে বলতে পারো, অবশ্যই বলবা। কারো কিছু বলার আছে তোমাদের এখানে? স্যার না এই স্যার। এই প্রশ্নটার সাথে ওই যে স্যার পুলিশ আইনের 30, ওই যে এইগুলা অনেক সময় জড়াই দিই স্যার, দেখলাম অনেক বইয়ে স্যার, 30-30-এর এগুলা স্যার। এখানে 30-এর কি কথা বললা? স্যার পুলিশ আইনের 30, ওই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, তারপরে এগুলা এখানে নিয়ে আসে স্যার। এই ধারাগুলা অ্যাড করে দেয় স্যার এই প্রশ্নটার মধ্যে। না, এইটা তো তোমার যে রোল, তোমার যে মামলার ইয়েটা আমরা দেখলাম, হ্যাঁ, এটা এইরকম না। হ্যাঁ, তোমার এই মামলাটা যেটা আমরা দেখলাম যে এখানে এটা তো পুলিশবাদী মামলা মনে হয়, এটা পুলিশবাদী জি মামলা। স্যার,
হ্যাঁ, পুলিশ তো বাদী এখানে তো বলেছে। মার্ডার কেস হয় নাই। না, মার্ডার কেস নেই স্যার, লুটপাট, অস্ত্র আমি বলতে লুটপাট। চাচ্ছি এই যে আমাদের সিনিয়র যে সকল স্যারেরা আছেন, ওনারা যে আহ এই মামলায় সম্পৃক্ত ওনাদেরকে করা হয়েছে, সেটার কথা আমি বলছি। ওটা নাই স্যার আমার কাছে। হ্যাঁ, সেটার কথা আমি বলতে চাচ্ছি যে আহ এই জিনিসটা, ওনারা যে এই মামলায় সম্পৃক্ত হলেন সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে যাক, লিমিট। তাহলে আমরা এখানে অন্য কোনো ধারা দেওয়ার সুযোগ নাই। জি পুলিশ স্যার। বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসি। সিআরপিসি ছাড়া বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষমতা অন্য কোনো আইনে দেওয়া হয়। ওই পুলিশ আইনে গেলেই আমরা দেখব, সেখানেও বলা আছে, এই পুলিশ আইনে 30 বলি, এটা বলি, যে যদি কোনো সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, সেক্ষেত্রে ছত্রভঙ্গ করিবার লক্ষ্যে সিআরপিসির 127 থেকে 131 পর্যন্ত অনুসরণ করতে হবে। তাহলে আমার উত্তরটা কোথায়? আমি যার বাড়িতে গেলাম, সে বলল যে ভাই আমার কাছে না, আমি শুধু তোমাকে পথ দেখাই দিচ্ছি, তুমি অমুকের কাছে যাও, অমুকের সাথে নিয়ে তুমি এই কাজটা করো। এটি হলো পিআরবির বক্তব্য বা সিআরপিসি পুলিশ আইনের বক্তব্য। এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটা হলো শুধুমাত্র সিআরপিসির 128 ধারা। কে কোন গাইডে লেখছে, কয়টা ধারা দিচ্ছে, এটা আমরা দেবো না। আমাদের বর্তমানে আকাল অবস্থা, আকাল বোঝো? অর্থাৎ জি স্যার। আমাদের অবস্থাটা একেবারে কেরোসিনের মতো হয়ে গেছে, যার কোনো অবস্থা খারাপ, যে পায় সেই কাজে লাগায়। আগুনও জ্বালায়, মানুষের বাড়ি পোড়াও দেয়, গাড়ি পোড়াও দেয়, রাস্তা ফালাইও দেয়, জং ধরলে ঢালিয়াও দেয়। আমাদের অবস্থাটা তাই। তার মানেটা হলো আমাদের অতিরিক্ত মাস্টার হয়ে গেছে, ছাত্রের চেয়ে মাস্টারের সংখ্যাটা বেশি। তো গাইডে এটা দেখলে হবে না, আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে প্রশ্নের উত্তরটা কোনটা। আমার কথা বুঝতে পারছো তোমরা কি? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার কথা সম্পর্কে কারো কোনো মন্তব্য আছে যে না স্যার আপনি ভুল বললেন, এরকম আছে কিছু? কি না রাকিব, স্যার। আমির হামজা, কিছু আছে নাকি? না স্যার, এটাই সঠিক, 188 সঠিক স্যার। শোনো, এই আমরা আন্দোলন করলাম, আমাদের পুলিশ সদস্যরা নিহত হলো, পুলিশের দাবি দাবা, আমরা ভদ্র হব, ভালো হব, আমাদের অনেক কিছু হবে, কিছুই হবে না। আইন হবে, কিন্তু আমাদের মনের মধ্যে যেটা আছে সেটা কখনোই পরিবর্তন হবে না। আমরা দেখেছি অনেক সিনিয়র কর্মকর্তার গতকালকে পদোন্নতি হয়েছে। তো যখনই পদোন্নতিটা ওনাদের হবে, তার নামটা চলে গেছে, ওনাদের চরিত্রটাই পরিবর্তন হয়ে গেছে। তো ওনারা আসলে ওই কখনোই হবে না। মনে হচ্ছে যে ওনারা মনে হয় আহ বিএনপি অথবা জামাতের কোনো বড় রকমের কোনো পদে অধিষ্ঠিত, পূর্বে ছিলেন আবার চলে আসছেন। এটা আমরা দেখলাম আর কি। তো আসলে পরিবর্তন, সরকার পরিবর্তন করবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মনের মধ্যে পরিবর্তন হবে না। এখনো অনেক থানায় এই অবস্থায় এজাহার নিয়ে গেলেও এজাহার নেয় না, মামলা নেয় না, মামলা নেয় না। কেন? আইন কি নিষেধ করেছে? বা সরকার কি কোনো অর্ডিন্যান্স জারি করেছে এর মধ্যে যে এই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো মামলা রেকর্ড করা যাবে না, বা যা কিছু করার আর্মিরাই করবেন? কেউ তো বলে নাই। তাহলে পদগুলো দখল করে আছেন কেন? আপনি থানার অফিসার ইনচার্জ হিসেবে আছেন কেন, বা আপনি এসপি হিসেবে জেলায় আছেন কেন? যখন আপনি দেখলেন যে এরকম একটা ঘটনা, আমাকে একজন অবহিত করলো, আমি কিছুই জি করতে স্যার। পারতেছি না, তাহলে আপনি পদত্যাগ করে থাকেন, যে আমার আমার দরকার নেই, আমি এটা কিছু করতে পারতেছি না। এ জবাবও আপনাকে দিতে হবে যে আপনি কোনো অপরাধের অনেক সংবাদ কিছু পেয়েও আশা করতেছি ব্যবস্থা নিচ্ছেন না। স্যার, আমরা অনেক কিছু আশা করছি, হয় না। যে অনেক কিছু হবে, অনেক কিছু বলতে ন্যায় এর বিচার কিচ্ছু পাবো, হবে না, আমি আমাদের চাচ্ছি কিন্তু মনোভাব পরিবর্তন হবে না। পারবেন না। আমাদের মনোভাব কখনোই পরিবর্তন হবে না। তো এই জন্য আমরা বলি, আমরা যার যার দায়িত্বগুলো আমরা সঠিকভাবে নিজেরা পালনের চেষ্টা করব। কারণ আমি নিজে যেটা বাস্তবতা দেখেছি আর কি, এটা শুধু আমাদের ক্ষেত্রে না, পুলিশের ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, মনে হচ্ছে তারাই মনে হয় ক্ষমতায় চলে এসছে অলরেডি। কিন্তু আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণ যেভাবে দেশ চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন, এই দুষ্ট প্রকৃতির
কর্মকর্তাগণ ওনাদেরকে কতটুকু সহায়তা করবেন একমাত্র আল্লাহ মালুম, আল্লাহ বলতে পারবেন। কারণ এনারা এখনই যা শুরু করেছেন, যদি ক্ষমতায় কখনো আসেন তো সেখানে আমার মনে হয় এই স্বৈরাচারকেও তারা অতিক্রান্ত করে যাবেন, আমার মন যতটুকু এখনই বুঝতে পারি আর কি একটা বিষয়। কারণ আমরা এখনো যদি কোনো থানায় যা নিয়ে যাওয়ার পর থানাওয়ালা পুলিশ যদি যদি বলে যে এখন আপনি রেখে যান, নাহলে কোর্টে গিয়ে কেস করেন, হ্যাঁ, তো তাহলে বুঝতে হবে যে এখনো আমরা সংশোধন হই নাই। বুঝতে পারছো? এটা হলো বিষয়। ওই তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে আমার এই জমি কিন্তু, আমার স্ত্রীর জমি কিন্তু মানিকগঞ্জে এরকম বেদখল হয়ে গেছে, খাজনা খারিজ এভরিথিং আমাদের, কিন্তু দখল করছেন অন্যরা। যেদিন সরকার পদত্যাগ করছে ওই দিনে ভাঙিয়ে টেঙে, আমরা তো থাকি না ওখানে, ওনারা ঘর বাড়ি ভাঙিয়ে ফালাই টালাই দিয়ে ওনারা ওয়াল দিয়ে বসে রয়েছে। এখন পুলিশের কাছে গেলে মামলাও নেয় না, আবার কোনো জায়গায় সাহায্য করে। কোথায় যাবো? তো আমরা যদি না পাই, আমার মতো লোক যদি না পাই, আমি একটা কাজ করতে পারি, অফিসার বড় বড় জায়গায় জানাইতে পারি, এটা আমার ক্ষমতা আছে, পরিচিত যেহেতু আছে। কিন্তু লাভ কি যদি আমরা সংশোধন নিজেরা না হই? কাজে কাজে তো এই এর মূল দায়ী কে জানো? আইন সঠিকভাবে না জানা। থানায় চাকরি করে দেখেছি, রুহুল তুমি সাব ইন্সপেক্টর, তুমি নিজেও জানো, একটা এজাহার আসলে ওসি সাহেব কি বলছে, "এই তদন্তের কাছে যাও।" মানে নিজে বোঝে না, নিজে কিন্তু পড়ে দেখছে যে কোন কোন ধারা হবে, আন্দাজে একখান ধারা, আর তার ঘটনা ঘটছে কি এই ধারায় মামলা নিতে বলছে, তাহলে হবে? আমি তো গতকালকে লিখছিলাম একটা ফেসবুকে, তোমরা দেখছো কিনা জানি না, যে পুলিশ হলো খাজা বাবার দরবার। পুলিশের কাছে গেলে পুলিশ এজাহার পড়ে দেখবেন, অভিযোগটা পড়ে দেখবেন যে নিয়মিত মামলা রুজু করা মতো কোনো উপাদান আছে কিনা, তাহলে নিয়মিত মামলা রুজু করে তদন্তের ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি না হয় তাহলে পুলিশ জেনারেল ডায়েরি ভুক্ত করবেন। পুলিশ কাউকে খালি হাতে কোনোদিন ফেরাতে পারবেন না, এটা আইনের বিধান। হ্যাঁ, এই যে বিষয়গুলো, তো এই জন্য কথাটা বলছি আমি। যাই হোক, লিভ ইট, অনেক গল্প হলো, ব্যক্তিগত রেকর্ডে থাক, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী যে প্রশ্নটা আলোচনা, অর্থাৎ আমরা যেটা আলোচনা করলাম, যে বেআইনি জনতা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সেখানে অবস্থান করেন, এইরকম ঘটনার ক্ষেত্রে একজন পুলিশ অফিসারের করণীয় কি, এটা আমরা আলোচনা করলাম। সঠিক উত্তর CPC র সামনে। পরবর্তী প্রশ্ন, থানা এলাকায় টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার করণীয় কি? এটা কত ধারার প্রশ্নের উত্তর আমির হামজা? থানা এলাকায় টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলেন, এটা কত ধারার প্রশ্ন মালেকুল? স্যার সিআরপিসি 150 ধারার প্রশ্ন স্যার। এটা কত, কেউ বলতে পারো তোমরা, আর কেউ? এনাকোডে 410 নাকি স্যার, দেখে দেখতে হবে। কে? সাইফুল ঝালকাঠি, এটা কত ধারা হবে? স্যার এটা সিআরপিসি 550 হইবে স্যার। কি রুহুল, এটা কত ধারা হতে পারে তোমার জানা আছে কোনো? অর্থাৎ থানা এলাকায় টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলে একজন পুলিশ অফিসারের করণীয় কি? আমরা জানি, অনেকে হয়তো বলবে ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, বিভিন্ন গাইডে যেটা আছে আর কি, ঘোড়ার ডিমের মতো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। স্যার কি হয়েছে? সিআরপিসি 14 ধারা অনুযায়ী বিনামূল্যে গ্রেফতার করবো স্যার। ভালোই কইছো। কি চোরাই শীতল, মাল এই প্রশ্নের উত্তর কত ধারা? স্যার এটা 550 হবে স্যার। অর্থাৎ সিআরপিসি এর 550 ধারা যে বিষয়টা উল্লেখ করা আছে, এই প্রশ্নের সঠিক উত্তর সিআরপিসি এর 550। কিন্তু সিআরপিসি লেহাই গেছে আমরা সবাই। সাউন্ড বন্ধ করো, কে কথা বলছো? সিআরপিসি এর 550-এ যে কথাটি বলা আছে, যে কোনো পুলিশ অফিসার সন্দেহযুক্ত বা চোরাই মাল প্রাপ্ত হলে তাহা তিনি বিধি মোতাবেক হেফাজতে নেবেন, এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে তিনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করবেন। বিষয়টা ক্লিয়ার? কি জানো কি তোমরা, বুঝতে পারছো কি কথা বলছি? জি স্যার। জি স্যার। কি অর্থাৎ সিআরপিসির 550 ধারায় যে কথাটি বলা আছে, যে কোনো পুলিশ অফিসার কোনো চোরাই মাল কোনো স্থানে প্রাপ্ত হলে তিনি বিধি মোতাবেক হেফাজতে নেবেন, এবং হেফাজতে নেয়ার পর এই বিষয়টি সংক্রান্তে তিনি
কাকে জানাবেন? অফিসার ইনচার্জকে অবহিত করবেন। তার মানে আপনি মাল পেলেই নিজে পকেটে গোজায় রাখতে পারবেন না। চোরাই মাল পেলেন, আপনাকে সিজ করতে হবে। এই ক্ষমতাটা কোথায় দিল? আপনি চোরাই মাল পেলে কি করবেন? খালি সিজ করলে হবে? অর্থাৎ ক্ষমতা দিয়েছে কোথায়? সিআরপিসির 550 ধারায়। আর এখানে আমরা বলতেছি কি, চোরাই মাল পেলে তাকে বিনা পণায় গ্রেপ্তার করব। চোরাই মাল পেলে করণীয় কি? অর্থাৎ সিআরপিসির 550-এ বলা আছে। এখানে কিন্তু বলা নেই কোনো ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া গেলে সেই ব্যক্তিকে কি করবেন। যদি প্রশ্নে উল্লেখ করা থাকতো যে যদি কোনো ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া যায়, তিনি যদি তাহার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, তখন আমরা সরাসরি বলে দেবো সিআরপিসির 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবো। সিআরপিসি 54-র 4 ধারায়, অর্থাৎ 54-র চতুর্থ উদাহরণে যে কথাটি বলা আছে যে যাহার নিকট চোরাই মাল পাওয়া যাইবে, তিনি যদি তাহার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন, সেক্ষেত্রে একজন পুলিশ অফিসার তাহাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল যে আপনি টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলেন, এখানে কোনো ব্যক্তির কথা কিন্তু উল্লেখ করা নাই। বিষয়টা ক্লিয়ার কি তোমাদের? ক্লিয়ার স্যার। এই সম্পর্কে কোনো মন্তব্য আছে? আজাদ, আরিফ, না স্যার, কোনো মন্তব্য নেই, স্যার। কি আমির হামজা, কোনো মন্তব্য? না স্যার, সঠিক। কোনো মন্তব্য নাই। থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালে সংবাদ পেলেন কয়ের স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এই ক্ষেত্রে অর্থাৎ আপনি একজন পুলিশ অফিসার, আপনি রাত্রিকালীন টহল ডিউটি করাকালে জানতে পারলেন একজন লোকের স্ত্রী অর্থাৎ একজন নারী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এইরকম ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি? কি করতে হবে? কি কথার উত্তর দিতে হবে তো। আমরা কি করব এরকম ঘটনা পেলে? স্যার, সিআরপিসি 174 বিআরপি 299 বিধি মোতাবেক পুলিশ কোনো আত্মহত্যার সংবাদ প্রাপ্ত হলে মৃতদেহ যেখানে সেই স্থানে গমন করবেন, মৃত ব্যক্তির শ্রোতাল প্রতিবেদন প্রস্তুত করবে এবং বিশ্বস্ত এরপর কনস্টেবল অনুরোধ লাশ পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করবেন। থানায় এসে বিস্তারিত থানায় রক্ষিত জেনারেল ডায়েরিতে নোট দিবেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে। এই সংক্রান্তে একটি অবহিত মামলা রুজু করার জন্য আবেদন করবে। এটাও হতে পারে, মানে তার মানে এই প্রশ্নের উত্তর হলো সিআরপিসির 174 এবং পিআরপি 299। অর্থাৎ যে কোনো স্থানেই পুলিশ যদি কোনো মৃতদেহ পান, তাহলে পুলিশের যে দায়িত্বটা হবে সেটি হলো এর সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য হাসপাতাল মর্গে সুরতাল প্রতিবেদন, লাশ চালান বই সহকারে হাসপাতাল মর্গে প্রেরণ করা। এই তো নাকি? স্যার। তাহলে একজন পুলিশ অফিসার গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মর্মে এরকম একটা মৃতদেহ পেলে তিনি এই সকল দায়িত্ব পালন করেন। আচ্ছা, তার মানে উত্তরটা হলো সিআরপিসির 199, দুঃখিত, সিআরপিসির 174 এবং পিআরপি 299। থানার দায়িত্বে থাকাকালে অন্য থানা এলাকায় সংগঠিত আমলযোগ্য অপরাধের অভিযোগ প্রাপ্ত হলেন, অর্থাৎ আপনি থানার অফিসার ইনচার্জ, আপনার নিকটে একখানা অভিযোগ এসেছে, অভিযোগখানা পর্যালোচনা করে দেখেন যে অভিযোগে বর্ণিত ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় নয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এটা কি প্রশ্নের উত্তর এটা? স্যার পিআরপি 248 ক বিধি হবে সম্ভবত। পিআরবি 248 কথা কি বলা আছে? এখতিয়ারের বাইরে যদি স্যার মানে কোনো ধর্তব্য অপরাধের সংবাদ পাওয়া যায় স্যার, সেই ক্ষেত্রে আর কি করণীয়? আচ্ছা, বক্তব্যটা হলো যে পিআরবি 248। শীতল, ভালো করে বলতে পারবা এটা কি? আমার কি লাগবে উত্তরে? আমরা কি লাগবো? 46 দিছিলাম স্যার, পিআরবি 246। হ্যাঁ, স্যার এটা কি বলবো স্যার আমি?
হ্যাঁ বলো, উত্তরটা কিভাবে লিখবো? আমাদের তো স্যার আমি মানে লিখছি স্যার আলোচ্য প্রশ্ন অনুসারে পুলিশ অফিসার থানার দায়িত্বে থাকাকালীন কোনো থানা এলাকায় সংঘটিত কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্ত হলে বিষয়টি তিনি জিডিতে নোট করবেন এবং সংবাদদাতাকে সংশ্লিষ্ট থানার জন্য পরামর্শ দিবেন এবং জরুরি ভিত্তিতে উক্ত থানায় সংবাদ দিবেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে আসামি গ্রেপ্তারের সকল ব্যবস্থা গ্রহণ করবেন। PRB 248 কপি দিই স্যার। 248 ক না? জি স্যার। আচ্ছা যাক, আর কারো কিছু বলার আছে? আর কারো কিছু বলার আছে তোমাদের? এই কথা বলো না কেন তোমরা? বলতে হবে তো। না স্যার। স্যার না স্যার বলার কিছু নাই। না, একটা প্রশ্ন বুঝলা কি বুঝলা না, অর্থাৎ PRB 248 উল্লেখ করা আছে যে আপনি যে থানায় কর্মরত আছেন সে থানার বাইরের অন্য কোনো থানা এলাকার কোনো সংবাদ যদি আপনার কাছে আসে এবং সে সংবাদটি যদি আমলযোগ্য অপরাধ হয়, তাহলে আপনার কাজটা হবে এই অপরাধের সারমর্ম আপনার থানার জেনারেল ডায়েরিতে নোট করবেন এবং ওই অপরাধটি যে থানা এলাকায় সংঘটিত হয়েছে সেই থানা এলাকায় বিশেষ বাহক মারফত আপনি তাকে অভিযোগকারীকে প্রেরণ করবেন, অথবা অভিযোগকারীকে আপনিও সেখানে প্রেরণের পরামর্শ দিতে পারেন। আর এরকম ক্ষেত্রে যদি এরকম দেখা দেয় যে এখানে যেহেতু প্রশ্নটা বলা নাই, তো অর্থাৎ আপনি আপনার কাজটা হবে অভিযোগখানা পর্যালোচনা করে দেখলেন অন্য থানা এলাকায়, তাহলে আপনি বিশেষ বাহক মারফত বা ওই অভিযোগকারীকে সংশ্লিষ্ট থানায় যাওয়ার জন্য অনুরোধ করবেন এবং আপনার কাছে যে এসেছিল এই সংক্রান্তে আপনি আপনার গাড়িতে নোট করে রাখবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? কে? জি স্যার স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ক নামক সাব ইন্সপেক্টর বিনা উস্কানিতে একটি সমাবেশের উপর খকে গুলি করার নির্দেশ প্রদান করেন। খ, কয়ের নির্দেশ মতে সমাবেশের উপর গুলিবর্ষণ করেন, ফলে সমাবেশের দুজন সদস্য মারা যায়। ক এবং ক্ষয়ের অপরাধ কি? এদিকে অপরাধ হয়েছে? জি স্যার অপরাধ হয়েছে। জি স্যার অপরাধ হয়েছে স্যার, পেনাল করে 302/34। 302/34। এটা আর কারো কিছু বক্তব্য বলার আছে এখানে? অর্থাৎ একজন সাব ইন্সপেক্টর বিনা উস্কানিতে একটা সমাবেশের উপর গুলিবর্ষণ করার আদেশ প্রদান করেন। তো আদেশ প্রদান করার পর এই পুলিশ সদস্য তার এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে গিয়ে তিনি গুলিবর্ষণ করেন, ফলে দুজন লোক মারা যায়। এইরকম ঘটনায় এই পুলিশ সদস্য অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং যিনি গুলি করেছেন তাদের অপরাধটা কোন ধারায়? কি উত্তর দেওয়া বাবা, তাড়াতাড়ি, মেলা আলোচনার বিষয় আছে। পেনাল 302 স্যার, গুলি করেছে। আর যে গুলি করে অর্ডার দিচ্ছে 302/34। পেনাল কোডে স্যার ওই যে 7 বছর দান করতে স্যার 107 হবে স্যার। কয় ধারা? 7 বছর দান করতে না স্যার 107 পেনাল করে 107 108 হবে না স্যার? এখানে তো ওটা আসার সুযোগ নেই, একই জায়গায় আছে, এটা কেমনে হয়? কি এটা কোন ধারা হবে? স্যার পেনাল কোড 302। 302 ধারা অপরাধ করেছে স্যার। হ্যাঁ, স্যার পেনাল কোড 302 ধারা অপরাধ করেছে স্যার। ক খ। শোনো, এখানে একটা জিনিস মনে রাখবা যে তার বিনা উস্কানিতে সমাবেশের উপর গুলি করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ দাতার একটা শাস্তির বিষয় আছে না? কত ধারায়? স্যার এটা কি 114 হবে নাকি স্যার? 114/302। 114 ধারায় এখানে সঠিক, কারণ প্ররোচনা দাতা যে ঘটনার জন্য আশা করেছিলেন তিনি ঘটনাস্থলে উপস্থিত। এটি পেনাল কোডের 302/114, অর্থাৎ
কথার উত্তরটা লিখতে হবে। প্যানেল কোডের 76 ধারায় উল্লেখ করা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে যিনি আদেশ পালন করবেন তাহার কোনো অপরাধ হইবে না। আলোচ্য প্রশ্নে দেখা যায় যে জনৈক সাব ইন্সপেক্টর বিনা উস্কানিতে সমাবেশের উপর গুলিবর্ষণের আদেশ প্রদান করেন। খ, গুলিবর্ষণ করার সময় তিনি দেখেছেন যে এই সমাবেশটি অবৈধ সমাবেশ নয়, সেক্ষেত্রে তার গুলির বিষয়টি প্যানেল কোডের ৭৩ ধারার সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। ফলে খ, গুলি করে সমাবেশে দুজন লোক হত্যা করায় প্যানেল কোডের ৩০২ এবং ক নামক সাব ইন্সপেক্টর খকে গুলি করার প্ররোচনা বা নির্দেশ দান করায় তিনি প্যানেল কোডের ১১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? এখানে ৩৪ হবে না। ঘটনাস্থলে উপস্থিত থেকে কাউকে হত্যা করলে এখানে ৩৪ হয় কিভাবে? তাহলে তো স্যার 114 সাথে 302 আসবে স্যার। ১১৪ ৩০২। স্যার সঠিক স্যার। কারো কোনো মন্তব্য আছে এই সম্পর্কে? না স্যার। অর্থাৎ যদি এই ব্যক্তিটা ওইখানে উপস্থিত না থাকতো তাহলে ১১৪ হতো না। প্রশ্নের আলোকে বোঝা যাচ্ছে যে ক নামক সাব ইন্সপেক্টর বিনা উস্কানিতে, অর্থাৎ সে এখানে উপস্থিত আছে, প্রশ্ন বোঝা যাচ্ছে। তার মানে প্ররোচনাদাতা যদি অপরাধ সংঘটিত হবার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে প্ররোচনাদাতা দায় দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ১১৪ ধারায়। আমার কথা বুঝতে পারছো না বোঝা নাই? বুঝছি স্যার, ক্লিয়ার বুঝছি। স্যার। কারো কোনো কিছু বলার আছে এই সম্পর্কে? না স্যার। নাই। ১০-১২ হাজার লোকের একটি মিছিল ঢাকা শহরের রমনা থানা মোড়ের নিকটে এসে জনসাধারণের যানবাহন অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করেন। আপনি উক্ত স্থানে 25 জন পুলিশ সদস্য নিয়ে অবস্থান করছেন। আপনার করণীয় বিস্তারিত আলোচনা। আপনি রমনা থানার একজন সাব ইন্সপেক্টর, একটা মোড়ে আপনি ডিউটি করতেছেন। হঠাৎ করে দেখলেন আপনার সদস্য সংখ্যা 25 জন। হঠাৎ করে দেখলেন ১০-১২ হাজার লোকের একটা মিছিল এসে জনসাধারণের সম্পত্তি ভাঙচুর করতেছেন, অগ্নিসংযোগ করতেছেন। এইরকম পরিস্থিতিতে আপনার করণীয় কি? বলো। কি করবেন? স্যার হ্যাঁ, সিআরপিসি ১২৭ ধারা মোতাবেক একটি বৈধ মিছিল অবৈধ সমাবেশে পরিণত হলে তাদের ছত্রভঙ্গ হওয়ার আদেশ প্রদান করবে। সিআরপিসি ১২৮ ধারা মোতাবেক শক্তি প্রয়োগ করব, বিনা প্ররোচনায় গ্রেপ্তার করব এবং বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নেব। যদি পরিস্থিতি এমন হয় পেনাল কোড ১০০ ধারা এবং ১০৩ ধারা আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার প্রয়োজন, তাহলে আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে প্রশ্নে এখানে ১০ বক্তব্যটা হলো, এখানে যদি কেউ না বোঝে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। প্রশ্ন হলো যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় কি? এই বিষয়টা দেখা হয়েছে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, একটা স্থানে আপনি ডিউটি করতেছেন। তো ডিউটি করাকালে ১০-১২ হাজার লোকের একটা মিছিল আপনার সম্মুখে এসে জনসাধারণের জানমাল মানে জনসাধারণের মালামাল ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। এরকম অবস্থায় আপনার করণীয় কি? আপনার কাছে পুলিশ কিন্তু 25 জন, তাহলে আপনি কি করবেন? তার মানে প্রশ্নে বলা হচ্ছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ কি? এখানে কিন্তু অনেকে বলবে আমি আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করব, এ করব সে করব। আসলে কিন্তু বক্তব্য সেটা না। প্রথমে বেআইনি সমাবেশ হলে আপনার কাজ কি? আপনি কি সরাসরি গুলিতে চলে যাবেন? কি রোল? ঠিক স্যার, যেটা বললো স্যার ১২৭ ১২৮ স্যার। এখানে আপনার মানে বেআইনি সমাবেশ হয়েছে, বেআইনি সমাবেশ হলে কি আপনি সরাসরি গুলিতে চলে যেতে পারবেন না? আপনার কাজটা তাহলে কি হবে? আপনার কাজটা হবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ প্রদান। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশের ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? সিআরপিসির ১২৭ ধারায়। তাহলে ১২৭ ধারার ব্যবস্থা গ্রহণ করার পরে যদি আমরা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারি, সেক্ষেত্রে কি বলা হয়েছে? পুলিশ কি করতে পারবেন? বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারবেন, শক্তি প্রয়োগ করতে পারবেন, প্রয়োজনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। শক্তি প্রয়োগ, বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এত কিছু করার পরে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার বিআরবির 153 বিধি অনুসরণ করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। কথাটা ক্লিয়ার? জি স্যার। কি রুহুল, কোনো মন্তব্য আছে? না স্যার। এই বেয়াদব পড়া ছেলে জানেই যে আমি এখন ক্লাস করতেছি, মুশকিল। যাই হোক, তো আমরা যে বিষয়টা এখানে দেখছি, প্রশ্ন হলো 10-12 হাজার লোকের একটি মিছিল ঢাকা শহরের রমনা থানা মোড়ের নিকটে এসে জনসাধারণের জানমাল অগ্নিসংযোগ ভাঙচুর শুরু করেন। এইরকম ক্ষেত্রে আপনার কাছে 20 জন পুলিশ সদস্য, এরকম ক্ষেত্রে আপনার করণীয় কি? আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? বুঝছি স্যার। পরবর্তী প্রশ্ন, কোন কোন কাজের বিরুদ্ধে একজন সরকারি কর্মচারী আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ নাই? কোন কোন কাজের বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ নাই? আত্মরক্ষার অধিকার প্রয়োগের ফলে কোন আক্রমণকারীর মৃত্যু ঘটালে আইনে কখন তাহা অপরাধ নয় আলোচনা করুন। তাহলে কোন কোন কাজের বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ নাই? এটা কত ধারায় বলা আছে? 93 ধারা। 99 ধারা। কোন কোন কাজের ফলে? সরকারি কর্মচারী মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকলে সুযোগ অর্থাৎ থাকে। যে সরকারি কর্মচারীটা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজন ব্যক্তিকে খুন করার চিন্তা ভাবনা করতেছেন, যে আমি ওই লোকটাকে মেরে ফেলবো, বা ওই লোকটা আমাকে মেরে ফেলতে পারে, তাকে প্রতিহত করব, বা তাকে আমি মেরে ফেলবো, নইলে আমি মারা যাব, সে মারা যায়, যাক, তারপরে আমি নিজে বাঁচি। তো কথাটার মানেটা হলো এরকম যে আপনি তখনই পারবেন যদি কিনা আপনার প্রতি গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা থাকে বা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে। তো যদি না থাকে, এই জন্য বলছে যে একজন সরকারি কর্মচারী তখনই আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ নাই যখন কিনা তার প্রতি গুরুতর আঘাত বা মৃত্যুর কোনো হুমকি আসে নাই। তার মানে এই গুরুতর আঘাত বা মৃত্যুর হুমকি না আসা পর্যন্ত একজন সরকারি কর্মচারী তার দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। কথাটা কি সঠিক না? না সঠিক না? সঠিক স্যার। অর্থাৎ একজন পুলিশ কখন একজন পুলিশ অফিসার কখন দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না? কখন পারবেন না? তার প্রতি হুমকি না আসা পর্যন্ত তো পারবেন না। জি স্যার। কি কারো কোনো মন্তব্য আছে? স্যার আর একটা ক্লোজ আছে, সরকারি কর্মচারীর কাছে যদি আশ্রয় লাভ করে আশ্রয় সেক্ষেত্রে। নেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে। অর্থাৎ যাকে আমরা আক্রমণ করেছি, গুলি করে মারবো, সে হঠাৎ করে পুলিশের কাছে চলে আসছে, আমরা গুলি করবো, তা হবে না। এই যে আমাদের কর্মকাণ্ডগুলো কেন হলো, আমি বারবার একটা কথা বলি, আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। এমন কোন আক্রমণ বা আঘাত যাহার ফলে মৃত্যু অনিবার্য। লাঠি দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছে, তাতেই আপনার মৃত্যু অনিবার্য হয়ে গেল? গুরুতর আঘাতের সম্ভাবনা দেখলেন, আপনি একেবারে ফাড়ায় ফেলালেন? কি অবস্থা হলো? এই যে এখন ভিডিওগুলো আমরা দেখতেছি, এটা তো আমাদের
আসলে আমাদের পুলিশ বাহিনী যে কত শত বছর পিছনে চলে গেল আমাদের নিজেদের ভুলের কারণে। বুঝতে পারছো? অনেক এই সুনাম তো দূরের কথা, আহ বাজারে গিয়ে মানে যদি তুমি কোনো কারো 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 কাছে যদি তুমি লাঞ্ছিত হও তাও পরিচয় দিতে পারবা না যে তুমি পুলিশ সদস্য, তাহলে তোমার বিপদ আছে আরো। এরকম একটা পরিস্থিতি বর্তমানে চলছে। এটার দায়ী আমরা নিজেরাই, আমাদের আচরণ, আইন জানি না তাই। তাহলে আমরা যেটা দেখলাম, কোন কোন কাজের বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ নাই। 99 ধারায় বলা আছে যে যখন কিনা ওই সরকারি কর্মচারীর কোন সরকারি কর্তৃপক্ষের বা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে তখন, বা যদি তার প্রতি এরকম হুমকি না আসে সেক্ষেত্রে। এই তো, আচ্ছা, আত্মরক্ষার অধিকার প্রয়োগের ফলে কোনো আক্রমণকারীর মৃত্যু ঘটালে আইনে কখন তা অপরাধ হিসেবে গণ্য হইবে না আলোচনা করি। কখন হইবে না? স্যার 100 ধারার ওই যে 6টা ক্লজ। এখানে আমি দেখলাম অনেকে আবার পিআরবি 153 দিচ্ছে। এখানে কি আমরা পুলিশের কথাটা বলছি কোথাও? আবার পুলিশ আইনে 30ও দিছে দেখলাম তোমাদের লেখাতে। এটা ভুল। এখানে শুধুমাত্র এখানে উত্তরটা হবে কি প্রশ্ন? আত্মরক্ষার অধিকার প্রয়োগের ফলে কোনো আক্রমণকারীর মৃত্যু ঘটালে আইনে কখন তাহা অপরাধ নয় আলোচনা করুন। আমরা দেখব যে পেনাল কোডের 100 ধারায় বর্ণিত আছে, নিম্ন বর্ণিত কারণে আত্মরক্ষার প্রয়োজনে আক্রমণকারীর মৃত্যু ঘটালে আইনে তা অপরাধ নয়, নিম্নে উল্লেখ করা হলো। বিষয়টা ক্লিয়ার? স্পষ্ট বলে দিয়েছে কি, এমন কোন আক্রমণ বা আঘাত যাহার ফলে মৃত্যু অনিবার্য, অর্থাৎ এমন ভাবে আক্রমণ করেছে প্রতিহত না করলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলেছে এমন কোন আক্রমণ করেছে যদি প্রতিহত করা না যায় গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নিজেও বুঝলেন না, কি বুঝলেন আপনি? কিছুই বুঝলেন না আপনি, হুট করে গুলি করে দিয়ে দিলেন। প্রথমটা বাদ দিলাম, গুরুতর আঘাত। এই গুরুতর আঘাত হতে গেলে আপনাকে পেনাল কোডের 320 ধারায় গুরুতর আঘাত হতে হবে, অর্থাৎ পেনাল কোডের 320 ধারার মধ্যে যে সকল অপরাধকে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হয়েছে সেটাই। একটা ইট দিয়ে ঢেল মারলো, একটা লাঠি হাতে নিয়ে আসলো, এই ঢেল খাওয়ার পরে আপনি ইনজুর্ড হয়ে গেছেন, পিঠে ছাল উঠে গেছে, গুরুতর আঘাত হয় নাই, তার মানে 320-এর মধ্যে পড়ে নাই, আপনার গুলিটাও তো প্রযোজ্য হয়নি। মরা তো দূরের কথা, আপনি বেআইনি জনতা ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। মারতে পারবেন কখন? কখন প্রাণে মারতে পারবেন? যদি কিনা আপনার দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষার প্রয়োজন দেখা দেয় তখন। হ্যাঁ, আমাদের ডেমরা থানায় যে ঘটনার, যাত্রাবাড়ি থানায় যে ঘটনাটা ঘটেছে, তাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে। নাজিরহাট থানায় যেটা হয়েছে তাদের আছে, তারা যে কাজ করুক না কেন তাদের অনেক কিছু ক্ষতি হয়েছে, তারা মারা গেছে, সবকিছু হয়ে গেছে। কিন্তু রাস্তার প্রতিমধ্যে ওই মিছিল যাবে পল্টন ময়দানে, আপনি যেতে দিবেন না, সেই কর্মচারীর উপর আপনি আক্রমণ করলেন, আপনি তো আইনে কভার দিতে পারবেন না। এরপরে কি বলা আছে? ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ বা আঘাত। ধর্ষণের অভিপ্রায় অর্থাৎ উদ্দেশ্যটা ধর্ষণ করা, ধর্ষণের উদ্দেশ্যে কোন নারীকে আক্রমণ করা বা আঘাত করা। এরপরে কি বলা আছে? অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত। এই যে 6টা, অর্থাৎ 100 ধারার যে 6টা আছে, এটি কি বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ফলে কোন আক্রমণকারীর মৃত্যু ঘটালে আইনে কখন তা অপরাধ হইবে না ব্যাখ্যা করুন। আমরা বুঝি না এটা সম্পর্কে কারো কোনো মন্তব্য আছে? আমরা পিআরবি 153 দিয়েছি, পুলিশ আইন দিয়েছি, অমুক তমুক, এটা কিচ্ছু না। 100 ধারার প্রশ্ন, এখানে প্রশ্ন তো পুলিশের কথাই আসে নাই। পিআরবি কাদের জন্য প্রযোজ্য বলা হয়েছে? বলা হয়েছে পুলিশের। পুলিশ, এখানে তো প্রশ্ন পুলিশের কথা শব্দ উল্লেখ করা হয়নি। আমরা আসলটা না লিখে
নকলটা নিয়ে দৌড়াদৌড়ি। যাও, ডিজিটাল সাক্ষ্য বলতে কি বোঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক কিনা ব্যাখ্যা দিন। ডিজিটাল সাক্ষ্য কাকে বলে, সাইফুল? তার সাক্ষ্য আইনের 3 ধারা মোতাবেক ডিজিটাল সাক্ষ্য বলতে কোনো তথ্য উপাত্ত, ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, ডাটা, মডেম, মেমরি কার্ড, অডিও ভিডিও, সিডি, ডিভিডি, আউটপুট, ইনপুট, তথ্য উপাত্ত ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করাকে ডিজিটাল সাক্ষ্য বলে। আর কি ডিজিটাল বলা আছে যে ডিজিটাল মাধ্যমে রেকর্ডকৃত এফআইআর আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় কি? এটা কত ধারা? এটা দুঃখিত, সরি। ডিজিটাল সাক্ষ্য বলতে কি বুঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক কিনা, এটা কত ধারা? স্যার, সাক্ষ্য আইনের 65 খ ধারা মোতাবেক ডিজিটাল ইলেকট্রনিক সাক্ষ্য অর্থাৎ আদালতে আমি প্রাসঙ্গিক। একটা কথা বলি নেই, এই সাক্ষ্য আইনের 3 ধারায় বলা হয়েছে কথাটা, যে কোন কোন বিষয়গুলোকে ডিজিটাল সাক্ষ্য বলা হয়। এই যে আমরা যে আলোচনাটা করতেছি, এটা কিন্তু একটা ডিজিটাল সাক্ষ্য বা ইলেকট্রনিক সাক্ষ্য। আর এটি আদালতে গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিক হিসাবে ব্যবহৃত হবে কখন, সেটি সাক্ষ্য আইনের 65 খতে উল্লেখ করা আছে। অর্থাৎ 3 ধারায় যে সকল ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা হয়েছে, এই সংরক্ষণকৃত বিষয়গুলো প্রাসঙ্গিকতা বা সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে, সেটি বলা হয়েছে 65 খতে। অর্থাৎ আমি যে মুখের কথাটা বলতেছি, আমার মুখের কথাটা বা আমার বক্তব্যটা একটা সাক্ষ্য। তো আমি মুখ দিয়ে কথা বললাম, এটা সাক্ষ্য। আর এই যে রেকর্ড গুলো আছে, রেকর্ড গুলো আমার মতোই, একজন ব্যক্তির মতোই সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ডিজিটাল মাধ্যমে যে সকল বিষয় সংরক্ষণ করা হয়েছে, ডিজিটাল রেকর্ডে যেগুলো ধারণ করা হয়েছে, এগুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, সাক্ষ্য আইনে 65 খতে উল্লেখ করা আছে। বিষয়টা ক্লিয়ার? কে, আমির হামজা বা ক্লিয়ার স্যার। কারো কিছু বলার আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, একজন পুলিশ অফিসার কখন কি কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন লোককে খুন করেও অপরাধী হবেন না, ব্যাখ্যা দিন। আমার স্যার, কথা কি বুঝতে পারছো? একজন পুলিশ অফিসার কখন কি কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন লোককে খুন করেও অপরাধী হবেন না, ব্যাখ্যা দিন। এটা এটা মানে কোন আইনের প্রশ্ন? পিআরবি 153 কি তানভীর? পিআরবি 153 স্যার। শুধু 153 লিখতে হবে হবে এখানে 100 ধারার কথা বলতে হবে না? এই 100 ধারা এবং 103 ধারার কথা বললে হবে না? আসলে 153 উত্তরটা স্যার। 100 ধারা, কিন্তু 100 ধারায় তো কারো মৃত্যু ঘটানোর কথা বলে নাই। বলছে যে যদি পরিস্থিতি এমন হয় দেহ রক্ষার প্রয়োজন এবং সম্পত্তি রক্ষার প্রয়োজন, সেক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য। কিন্তু পুলিশকে 153 প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে হবে, কিন্তু ভিতরে তাকে গাইতে হবে প্যানাল কোডের 100 এবং 103 ধারা। বিষয়টা বুঝতে পারছো? স্যার, সিআরপিসি 43 লিখছি, এটা হবে না স্যার। বল মিয়া, একজন পুলিশ অফিসার কখন কি কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন লোককে খুন করে অপরাধী হবেন না, 46-3 দেওয়া যাবে যদি কিনা যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু একটা দিলে তো হবে না এখানে। 46 দ্বারা 100 দ্বারা 103 দ্বারা। এখানে ভুল করা যাবে না, হয়তো কেউ প্রশ্নের অন্য কোনো ধারা দিতে পারে, দেওয়ার সুযোগ নেই। প্রশ্নটা হল একজন পুলিশ অফিসার কখন কি কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন লোককে খুন করেও অপরাধী হবেন না, একজন পুলিশ অফিসার তখনই একজন ব্যক্তিকে, একজন ব্যক্তির প্রতি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুন করে অপরাধী হবেন না যদি কিনা সে পুলিশ অফিসার এইরকম কোন আসামিকে গ্রেপ্তার করতে চান। অর্থাৎ সিআরপিসি 46-3 ধারায় উল্লেখ করা আছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত এরকম কোন আসামির পলায়ন রোধকল্পে পুলিশ অফিসার পিআরবির 153 বিধি অনুযায়ী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, এবং সেখানে তার পলায়ন রোধকল্পে যদি মৃত্যু ঘটে সেক্ষেত্রে পুলিশ অফিসারের কোনো অপরাধ হবে না।
এবং পিআরবি 153 বিধিতে উল্লেখ করা আছে দেহ রক্ষার প্রয়োজন এবং সম্পত্তি রক্ষার প্রয়োজন। দেহ এবং সম্পত্তি রক্ষার প্রয়োজনে কোনো পুলিশ অফিসার যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেটি তার আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। তাই বলে কিন্তু লেখা যাবে না যে এই এই কারণে ওই কারণে, এগুলো কিন্তু লেখা যাবে না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? স্যার বুঝতে পারছি। স্যার এখানে কি বেআইনি সমাবেশের ক্ষেত্রে হবে না স্যার? বেআইনি সমাবেশে তো মানুষকে মারার কথা বলা হয়নি বাবা, ছত্রভঙ্গ মানে করতে একশো পারবে। তিপ্পান্ন 153, 153, এখানে 127, 28 আসার সুযোগ নেই। যখনই 128 ধারা অতিক্রান্ত হবে তখনই তো তোমার দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সূচনা চলে আসবে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে স্যার 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 100 ধারা 103 ধারা পেনাল কোড আর সিআরপিসি 46 3 ধারা স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার 106 কি হওয়ার সম্ভাবনা আছে নাকি স্যার? সুযোগ নেই। 106টা 100 ধারার মধ্যেই বলা আছে। আপনি নলডাঙ্গা থানার আচ্ছা, এখানে আদালতে কোন কোন বিষয়ে ব্যতীত সাক্ষ্য দেওয়া যায় না, এটা কোন ধারা? 5 ধারা স্যার। সাক্ষ্যের 5 ধারা স্যার। কি উত্তরটা হবে? বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় ব্যতীত সাক্ষ্য দেওয়া আমরা যায় না। লিখবো সাক্ষ্য আইনের 5 ধারায় উল্লেখ করা আছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ব্যতীত অন্য কোন বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায় না, এটাই তো নাকি? ঠিক স্যার। আচ্ছা, ডিজিটাল মাধ্যমে রেকর্ডকৃত এফআইআর আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় কি? কত ধারা এটা? সাক্ষ্য আইনে 35 ধারা। 35 74 এই স্যার। 35, 9, 74 নাকি শীতল? স্যার 35 আর 74 জি স্যার 35 74 আসে কি জন্য আবার? সরকারি দলিল হিসেবে স্যার। ধর্মীয় তবে আমরা কি বলছি নাকি সরকারি দলিল? প্রাসঙ্গিকতা দলিল কি এক হলো? এই তো মুশকিল। সঠিক উত্তর এটা 35 ধারা। শুধুমাত্র 74 35 ধারা দেওয়া হলো হবে স্যার। সরকারি দলিল, যদি কখনো সরকারি দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে 74 ধারায়। আমরা কি সংজ্ঞা চাইছি নাকি? কি না স্যার। এর না সমস্ত স্যার। ফাও খাইয়া বহু লোক শহীদ হয়ে গেছে, বহু লোক পালানো আছে ফাও খাইতে খাইতে। বুঝতে পারছো? ওই জন্য কথাটা এখানে বলছি যে ফাও বলার আমাদের দরকার নেই। তাহলে এখানে ধারা, আচ্ছা, আপনি নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, আপনার থানা এলাকায় আমলযোগ্য অপরাধ অন্যান্য থানার চাইতে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে আপনার থানা এলাকায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ কল্পে আপনার করণীয় কি? কোন ধারার প্রশ্ন? স্যার এটা সিআরপিসি 149 থেকে 153 পর্যন্ত। অর্থাৎ সিআরপিসির 149 থেকে 153 ধারা, অর্থাৎ পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ কল্পে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা পুলিশ কর্তৃক প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আলোচনা করুন। অর্থাৎ আমলযোগ্য অপরাধ, যাতে কোনো অপরাধ সংগঠিত না হয় সেটাকে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেটা উল্লেখ করা আছে সিআরপিসি 149 থেকে 153 ধারায়। তো সিআরপিসি 149 ধারা যে কথাটি বলা আছে সেখানে বলা আছে যে প্রত্যেকটি আমলযোগ্য অপরাধ নিবারণ করার জন্য পুলিশ সাধ্যমতো চেষ্টা করে, বা আমলযোগ্য অপরাধ নিবারণ করাই হচ্ছে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। 149 আমরা যেটা ভুল বলি, 100 পিআরবি, 120, 150 এটা ভুল। 150 হলো অপরাধ সংগঠিত হওয়ার আগে পুলিশ কি ব্যবস্থা নেবে, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে 150, 120 ঘটনা ঘটে গেছে, লাশ পাইলাম, জানাবো, এটা সম্পূর্ণ ভুয়া। 150-এর বক্তব্যটা হলো ঘটনা ঘটার আগে কি ব্যবস্থা গ্রহণ করলে আর ঘটনা ঘটবে না। আমরা উল্টাপাল্টা ব্যবহার করি, এটা বাদ। সংক্ষেপে বলছি, 150 ধারার বক্তব্যটা হলো কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন যে কোনো ব্যক্তিরা আমলযোগ্য অপরাধ করে বা ষড়যন্ত্র করতেছে, মতলব রাখছে বা ফন্দি ফিকে রাখছে, তাহলে সেই পুলিশ অফিসারের দায়িত্ব হবে ওই এলাকাটা যার তাকে অবহিত করা, বা তিনি যার আওতাধীন তাকে অবহিত করা, বা প্রয়োজনে নিজেই এই অপরাধটি যাতে সংগঠিত না হয়
তার জন্য চেষ্টা করা, এটি হলো একটা বিষয়। 151-তে বলছে যে যে সকল ব্যক্তি আমলযোগ্য অপরাধ করিবার জন্য ষড়যন্ত্র করতেছেন, মতলব আঁকছেন, ফন্দি ফিকে রাখছেন, তাদেরকে, এই ষড়যন্ত্রকারী কুমতলবকারীকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সিআরপিসির 151 ধারায়। 152 একই রকম কথা বলা আছে, নদীপথ, অর্থাৎ নদী পথে যে সকল যানবাহন চলাচল করে, সরকারি কোনো স্থাপনা, যেমন আমরা জানি যে আমরা যদি স্টিমারে যাই ওখানে দেখবো যে হারিকেন বাতি জ্বলতেছে, এখানে পাশ দেওয়া আছে ইত্যাদি, এই বিষয়গুলো যেটা বলা আছে, এগুলো কিন্তু ধ্বংসের হাত থেকে, সরকারি সম্পত্তি, সরকারি স্থাপনা, এগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করা পুলিশের দায়িত্ব, এবং এগুলো রক্ষা করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। 153 একজন থানার অফিসার ইনচার্জ তিনি কি করতে পারবেন? তিনি যে কাজটি করতে পারবেন সেটি হলো তার থানা এলাকায় একই রকম অপরাধ কিন্তু ঘটে নাই, ওজনে কম দিবে এরকম একটা যন্ত্র বের করছে, মালামাল মাপার জন্য প্রস্তুত করে রাখছে, এখনো বাজারে যায় নাই, বাজারে গেলে মানুষ প্রতারিত হতে পারে। তো এই জন্য বলছে মানুষ ঠকতে পারে, এই জন্য অপরাধ সংগঠিত হওয়ার পূর্বেই পুলিশ ব্যবস্থা গ্রহণ, এটি 153 ধারা অনুযায়ী অফিসার ইনচার্জ এই ধরনের মালামাল আটক করতে পারবেন। এখন এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার অফিসার ইনচার্জের সাথে থানার ইন্সপেক্টরের কাজের পার্থক্য। অনেকে লেখছেন থানার ইন্সপেক্টর মামলা রুজু করতে পারে না, অমুক পারে তমুক পারে ইত্যাদি অনেক কিছু। আসলে বিষয়টি তা না। বিষয়টি হলো সিআরপিসির 149 থেকে 152 পর্যন্ত প্রত্যেকটি কথা বলা আছে, কোন পুলিশ অফিসার 153 গিয়ে বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজ এ পুলিশ অফিসার হিসেবে 149 থেকে 153 পর্যন্ত প্রত্যেকটি ধারা তিনি প্রয়োগ করতে পারবেন। কিন্তু থানার ইন্সপেক্টর যিনি, তিনি এই সিআরপিসির 153 ধারা ব্যবহার করতে পারবেন। তাহলে কে পারবেন? যিনি থানার অফিসার ইনচার্জ, 153 ধারা ব্যবহার করার ক্ষমতা শুধুমাত্র তাকেই দেওয়া হয়েছে, অন্য কোনো অফিসারকে 153 ধারার ক্ষমতা প্রয়োগের সুযোগ দেওয়া হয় নাই। আমার কথা কি বুঝতে পারছো? অথচ না জেনে শুনে আমরা অনেকগুলো লিখি। হ্যাঁ, কারো কিছু বলার আছে? কে? আমির হামজা বা রাসেল, এগুলা কেউ কোনো কিছু বলার আছে তোমাদের? নাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোন পুলিশ সদস্য পুলিশ বিদ্রোহের উস্কানি প্রদান করলে দণ্ডের বিধান কি? কোন কোন কাজগুলো পুলিশ বিদ্রোহের উস্কানির মধ্যে নয়? এটা অনেকে লেখছে, দেখলাম আমাদের ওই যে এটা এটিএসআই পরীক্ষায় দেখলাম আর উল্টা পাল্টা লেখছে। হ্যাঁ, কে? আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? কত ধারার প্রশ্ন? পুলিশ বিদ্রোহ আইন 3 স্যার। পুলিশ বিদ্রোহ উস্কানির একটা আইন আছে, জানো তো নাকি? জি স্যার, 1922 সালে স্যার। 1922 সালের স্যার। সেখানে কি বলা আছে? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, এই প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পুলিশ বাহিনীর কোন সদস্যগণের মধ্যে আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বা বিদ্রোহ সৃষ্টি করিবে বা বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করেন, তার শাস্তির কথা কিন্তু এখানে বলা আছে, জানো তো? আমাদের কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, এটা কি পুলিশ বিদ্রোহের মধ্যে পড়ে? না স্যার, পড়ে না, না? কি পড়ে না? না, এটা এর মধ্যেই পড়ে, এটা পুলিশ বিদ্রোহের মধ্যেই পড়ে, বুঝতে পারছো? স্যার এটা কত ধারা লাগবে স্যার?
এটা তিন পুলিশ ধারা। বিদ্রোহের উস্কানি আইনের 3 ধারা শাস্তির কথা বলা আছে, আর 5 ধারায় বলা আছে কোনটা এর মধ্যে পড়ে না। ব্যতিক্রম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বোঝা নাই? স্যার এখানে কর্মবিরতি আর 4 ধারায় বিদ্রোহকে ব্যতিক্রমের কথা বলা হয়েছে, 4 ধারায়, 5 ধারা না। হ্যাঁ, কি কিছু বললা? স্যার বললাম যে কর্মবিরতি আর বিদ্রোহ কি স্যার এক জিনিস হবে স্যার? হ্যাঁ, কর্মবিরতিতে বিদ্রোহের মধ্যেই পড়ে, কারণ ঊর্ধ্বতন, এখানে ভালো করে আগে বোঝো, তোমাকে আগে বুঝতে হবে এখানে কি বলা আছে, সংজ্ঞা বলা আছে এখানে। এই বিদ্রোহের যে কথাটি বলা আছে এখানে, অত্র আইন পুলিশ, আচ্ছা যেখানে দেখো, এখানে ভালো করে বলছে দেখো, যে লোক ইচ্ছাকৃতভাবে পুলিশ বাহিনীর সদস্যগণের মধ্যে আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বা বা বিদ্রোহ বা অসন্তোষ সৃষ্টি করিবে বা বিদ্রোহ চেষ্টা করিবে, কিংবা কোনো কাজ করিতে যাহার দ্বারা বিদ্রোহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলিয়া সে জানে, কিংবা যে লোক পুলিশ বাহিনীর কোন সদস্যকে কর্তব্য কাজ সম্পাদনে বিরত থাকিতে বা শৃঙ্খলা ভঙ্গ করিতে প্ররোচিত করে, চেষ্টা করে। বিষয়টা বোঝা গেছে? এগুলো বলতে গেলে তো অনেকে মনে করবে যে স্যার মনে হয় আবার কি বলে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য তোমরা দেখে নাও, একেবারে খুবই গুরুত্বপূর্ণ। তো এই আইনটা স্যার পুলিশ হ্যান্ডবুকে আছে স্যার? ওই অনেকের বইয়ে থাকতে পারে, সবগুলো আইন তো থাকে না। বড় বড় মাইনর অ্যাক্টের বইতে পাবা। এটা বলো বইয়ে আছে। বুঝলে? স্যার কত সালের আইনটা, কত সালের স্যার? এটা 1922 সনের, 1922। আচ্ছা স্যার। 1922 সালে 3 ধারা। আচ্ছা শোনো, আমি বলি, ইচ্ছাকৃতভাবে পুলিশ বাহিনীর সদস্যগণের মধ্যে আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, অসন্তোষ সৃষ্টি করিবে, বিদ্রোহের সাউন্ড কমাও, সৃষ্টির চেষ্টা করবে, কিংবা কোনো কাজ করিবে যাহার দ্বারা বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে বলিয়া সে জানে, কিংবা কোন পুলিশ বাহিনীর কোন সদস্যকে কর্তব্য কাজ সম্পাদনে বিরত থাকিতে বা শৃঙ্খলা ভঙ্গ করিতে প্ররোচিত করিতে চেষ্টা করে, এমন কোন কাজ করিবে যাহা দ্বারা পুলিশ বাহিনীর সে সদস্য প্ররোচিত হইবে সম্ভাবনা আছে বলিয়া সে জানে, সে লোক 6 মাসের সাজা ইত্যাদি দেয়া আছে। ব্যাখ্যাতে কি বলছে? সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা আইনসঙ্গত উপায়ে পরিবর্তন করিবার উদ্দেশ্যে তৎপ্রেক্ষিতে অসম্মতি প্রকাশ কি সরকার কর্তৃক গৃহীত কোন প্রশাসনিক বা অন্যবিধ ব্যবস্থার প্রতি অসম্মতি অত্র ধারা অনুযায়ী অপরাধ হইবে না। অসন্তোষ বা বিদ্রোহ সৃষ্টি হয়, বিদ্রোহ সৃষ্টির উদ্দেশ্যে তাহা করা হয়ে থাকে বা সম্ভাবনা থাকে। আচ্ছা, ব্যতিক্রম কি বলছে? নিম্নবর্ণিত কাজগুলি সরল বিশ্বাসে সাধিত হইলে তা অপরাধ হবে না। বলছে কোন পুলিশ বাহিনীর কোন সদস্যের কল্যাণ সাধন বা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তাহাকে কর্তব্য কাজ সম্পাদন হইতে আইনসঙ্গতভাবে বিরত থাকিলে প্ররোচিত করিবার জন্য কিছু করা, কিংবা কোন পুলিশ বাহিনীর সদস্যগণের স্বার্থ উন্নয়নের উদ্দেশ্যে গঠিত কোন সমিতি সরকার কর্তৃক বা তাহার পক্ষে কোন কার্য। তো এখানে আমরা যেটাই বলি না কেন, এগুলো আমাদের শাস্তি হবে কি হবে না সেটা তো আমাদের বিষয় না। আমাদের যে বিষয়টা হলো সেটা হলো যে এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে, আমরা এই জন্য এটা দেখবো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, তাহলে এটা স্যার পুলিশ বিদ্রোহ উস্কানি আইন 1922 স্যার। ওটা ভালো করে পড়ে দেখো। 4 আমার চলে ধারা আস, স্যার বুঝলাম না কি হয়েছে। পুলিশ হ্যান্ডবুকে আছে স্যার। থাকলে ভালো করে দেখো, ওটা বোঝো আগে। আচ্ছা যাও।
আমরা চলে আসি কোন কাজগুলো পুলিশ বিদ্রোহের উস্কানির মধ্যে পড়ে, কোন কোন কাজগুলো পড়ে না। তাহলে এখানে এরকম প্রশ্ন যদি আসে, কোন কোন কাজগুলো পুলিশ বিদ্রোহের উস্কানির মধ্যে পড়ে, কোনগুলো পড়ে না, তাহলে আমরা মনব পড়ে হলো 3 ধারায় যেগুলো উস্কানির কথা বলা হয়েছে সেগুলো, পড়ে না কোনগুলো 4 ধারায় যেখানে ব্যতিক্রম দেওয়া আছে সেগুলো। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কি নাজমুল কোথায়? আমাদের লোকগুলা কই? আসে নাই। আর আচ্ছা স্যার, বুঝতে পারি স্যার। আচ্ছা, আত্মরক্ষা জনিত কারণে কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রণালী আলোচনা করেন। তার মানে কি, কখন যায়? আত্মরক্ষা জনিত কারণে কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়? এটা কতকার প্রশ্ন? স্যার পিআরবি 153 প্রশ্ন স্যার। আচ্ছা, আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রণালী আলোচনা করুন। কত ধারা আসবে, কত পিআরবি আসবে? স্যার এটা প্রণালী কি স্যার 155-56 স্যার। নো, 56 আসবে না। এই তো বললাম আগ্নেয়াস্ত্র ব্যবহার, তার মানে আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে বিধিনিষেধ বিধি উল্লেখ করা হয়েছে পিআরবি 153 এবং 154 এবং 55-তে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কি বুঝছো? আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রণালী আলোচনা করুন, তার মানে 154 এবং 55 কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, আত্মরক্ষা জনিত কারণে কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় বুঝতে হবে পিআরবি 153 প্রশ্ন। সেটা ক্লিয়ার নাজমুল? ক্লিয়ার স্যার। পুলিশ কি সামরিক শক্তি আহ্বান করতে পারেন? স্যার স্যার পারে স্যার, সিআরপিসি 129 ধারা অনুযায়ী স্যার। তার মানে 129 ধারায় যে কথাটি বলা আছে যে সাধারণ পুলিশ সদস্যের দ্বারা যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, সেক্ষেত্রে মহানগরী এলাকার জন্য পুলিশ কমিশনার সামরিক শক্তি আহ্বান করতে পারেন। সামরিক শক্তি আহ্বানের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? স্যার 153টা স্যার আর একটু ক্লিয়ার করে স্যার। ওই যে 153 যে ভালো করে প্রশ্নটা এর মধ্যে 153 18 বার বুঝাইছি, আর বাকি বোঝার সুযোগ নাই। স্যার 18 এটার বার মধ্যে বলছি, কোন কোন ধারাগুলো টানবো স্যার আর কি কোনো ধারা আত্মরক্ষা টানার জনিত নাই। 153 পড়ে দেখো কি বলা আছে, ওখানে বিস্তারিত পেয়ে যাবা। তাহলে পুলিশ সামরিক শক্তি আহ্বান করতে পারেন, এটি সিআরপিসির 153 দুঃখিত, সিআরপিসির 129 ধারায় উল্লেখ করা আছে। তখনই পারেন যখন সাধারণ পুলিশ সদস্যের দ্বারা কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা বা সম্ভব না হয় সেক্ষেত্রে। এই তো নাকি নাজমুল? জি স্যার। আচ্ছা, কখন একটি আইনি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, কত ধারা? এখানে করে 141 স্যার। তার মানে আমরা লিখবো প্যানাল কোডে 141 ধারায় উল্লেখ করা আছে একটি আইনি সমাবেশ তখনই বেআইনি সমাবেশে পরিণত হবে যখন কিনা আইনি সমাবেশের সদস্যগণ প্যানাল কোডের 141 ধারার নিম্ন বর্ণিত 5টি শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি সেই সমাবেশে অবস্থান করলে পুলিশ কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে? কত ধারা? এটা মূল ধারা সিআরপিসি 128 ধারা প্রশ্ন স্যার। সিএলবিসি 128 ধারা, সঠিক উত্তর 128। তার মানে আমরা অলরেডি এটা আলোচনা করি। তার মানে কি, আমরা যে দুটো গ্রুপের পরীক্ষা নিয়েছি দুটো ব্যক্তিকে কিন্তু আমরা বলেছি যে আপনাদের প্রশ্নগুলো এরকম আসতে পারে এবং এবং আসবে, এগুলোই আসবে। রুহুল তুমি পেয়ে যাবে অনেকগুলা এর মধ্যে। আচ্ছা, ক নামক পুলিশ অফিসার 15-20 হাজার লোকের একটি শান্তিপ্রিয় সমাবেশে গুলি চালানোর নির্দেশ প্রদান করলে খ নামক পুলিশ সদস্য উক্ত সমাবেশের উপর গুলি বর্ষণ করেন, ফলে সমাবেশটি ছত্রভঙ্গ হয় কিন্তু 2জন সমাবেশকারী মারা যায়। আলোচ্য প্রশ্নে, আচ্ছা, এখানে আইনগত অপরাধ কি? এখানে আমরা যেটা অবশ্যই এটাও আলোচনা করেছি, একই প্রশ্ন, সেটি হলো এখানে পুলিশ অফিসার শান্তিপ্রিয় সমাবেশে গুলি চালানোর নির্দেশ প্রদান করেন, ছত্রভঙ্গ হয়ে গেছেন কিন্তু 2জন মারা গেছে, তার কাজটা এখানে। এখন এই জায়গায় ক নম্বর পুলিশ অফিসার শান্তিপ্রিয় গুলি করা চালানোর নির্দেশ প্রদান করেন, এখানে যে গুলি করেছেন আমরা ওইটাই ধরবো প্যানাল কোডের 302 এবং 114 ধারা। বুঝতে পারছো নাজমুল? জি স্যার, বুঝতে পারি স্যার। আচ্ছা, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক এবং উপস্থিত জনতার করণীয় কি?
এটা কত ধারা? আর এরা সড়ক পরিবহনে 62-র 1 ধারা স্যার, এক আর 119 ধারা স্যার। আচ্ছা, 62তে বলা আছে যে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক বা কন্ডাক্টরের দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ তারা থানাকে জানাবে, হাসপাতালে নিয়ে যাবে, ফায়ার সার্ভিসকে জানাবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, এগুলোই তো, তার পরিবারের লোককে জানাবে, এই তো নাকি? জি স্যার। আর 119-এ কি বলা আছে? 119-এ বলা আছে ওই যে উৎসুক জনতা, আপনি গাড়ি ভাঙতে পারবেন না, আপনারও দায়িত্ব আছে। তার মানে কি করবেন আপনি? তাদের শাস্তির কথা, তাদের শাস্তি কত দাঁড়ায়? 103 ধারা স্যার। সরি স্যার, 95 ধারা মনে হয় শাস্তি আছে স্যার। না না, 103 ধারা। তাহলে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক এবং উপস্থিত জনতার চালকের করণীয় সম্পর্কে বলা হয়েছে 62 ধারায়, আর উপস্থিত জনতার করণীয় সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? কি আজাদ, কত ধারা বলা হয়েছে? 119 ধারা স্যার। 119 ধারায়। Good. অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে প্রার্থীর কি কি যোগ্যতা প্রয়োজন? অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দ্বারা কোন ধরনের যানবাহন চালনা আইনে সমর্থন করে না? আজাদ। আর এটা সড়ক পরিবহনে 6-2 আর হলো স্যার 4-3 নম্বর ক্লোজ মনে হয় স্যার, 3 কি 2 স্যার। অর্থাৎ যে কথাটি বলা আছে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে 18 বছর, অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে, শারীরিকভাবে উপযুক্ত হইতে হবে, এই তো নাকি? এবং ড্রাইভিং মূল্যায়ন পরীক্ষা থেকে পাশ করতে হবে, এই তো নাকি? আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি কোন অবস্থাতে তার লাইসেন্সটা দিয়ে গণপরিবহন চালাইতে পারিবেন না। বিষয়টা বোঝা গেছে? স্যার কোনো বেতনভোগী কর্মচারী কর্মচারী হইয়া কোনো যানবাহন চালনা করা যাবে না এরকম স্যার। ওইটাই আর কি, চাকরিজীবী পাবলিক প্লেসে বেতন চালাইতে পারবে। জি স্যার। একজন পথচারী কখন কি কারণে একজন সরকারি কর্মচারীকে বিনা পাওনায় গ্রেফতার করতে পারেন? কত ধারা? 59-এর 1 ধারা স্যার। কখন পারেন? সিআরপিসি 59-এর 1 ধারা স্যার। কখন পারেন? স্যার যখন কিনা স্যার একজন পথচারী একজন সরকারি কর্মচারী করে আমলযোগ্য কিংবা জামিন অযোগ্য অপরাধ করে অর্থাৎ স্যার। একজন সরকারি কর্মচারীর সম্মুখে যদি এমন কোন অপরাধ, অর্থাৎ একজন পাবলিকের সম্মুখে একজন সরকারি কর্মচারী এমন একটি কাজ করেছেন যে কাজটি কিনা আমলযোগ্য, জামিনের অযোগ্য, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, কোন জনসাধারণ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাসময়ে থানায় সোপর্দ না করলে আইনে কি শাস্তির বিধান আছে? পেনাল কোডের 342 ধারা স্যার। 342 অর্থাৎ 300। আচ্ছা যাক, দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের লক্ষণগুলো কি কি? কখন দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, এটা আমরা জানো। দেহ এবং সম্পত্তির অধিকার প্রয়োগের লক্ষ্য কারণগুলো কি, কোন কারণে যায়, কত ধারা? পেনাল কোডের 97 ধারা স্যার। অর্থাৎ প্যানেল কোডের 97 ধারায় বলা আছে দেহ এবং সম্পত্তি রক্ষার কারণ। Right? তাহলে কখন যায় না? 99 ধারা তো আমরা জানি, তাই না? জি স্যার। আচ্ছা যাক, যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম উভয় ক্লাসেরই। তো এই ভিডিওটা থাকবে হলো ইউটিউবে। ইউটিউবে যারা ল গাইড শিকড় লিখে সার্চ করতে পারবে সবাই, ওখান থেকে দেখতে পারবে। আগামীকালকে যার ক্লাস যটার সময় তাই হবে, যাদের 9টায় ক্লাস 9টা হবে, আর যাদের 10:30টায় 10:30টা হবে। ঠিক আছে? জি স্যার। আর কারো কিছু বলার আছে? স্যার আমি কয়টায় আসবো স্যার? তুমি 9টায় আসবা। জি স্যার। সবাই ভালো থাকো, কালকে কথা হবে। রাজলক্ষ্মী কিছু বলবা? না স্যার। ঠিক আছে, ধন্যবাদ। কালকে তাহলে আবার সাক্ষাৎ হবে। ধন্যবাদ সবাইকে। আর যে সকল প্রশ্ন আমরা আলোচনা করলাম এগুলো সম্ভাব্য পরীক্ষায় গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষা আমরা রুহুলকে দিয়ে আলোচনা করি। রুহুল এই কয়দিন যেটা আলোচনা করব তুমি দেখো তোমার পরীক্ষার মধ্যে কিছু চলে আসে কিনা।
ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। সালাম সালাম আলাইকুম।